আমরা তো সবসময় আমি তো রবীন্দ্রনাথে মজা থাকা একজন মানুষ, রবীন্দ্র সাহিত্যে মজা থাকি সবসময়। আমি দেখি রবীন্দ্র সাহিত্যের মধ্যে বৃষ্টির জন্য প্রার্থনা কিংবা বৃষ্টির প্রসঙ্গ অনেক বেশি আছে। যেমন রবীন্দ্রনাথ বলছেন, আমি বলেছিলাম যে একটা কবিতা পড়তে চাই, আমি তো আবৃত্তি করতে জানি না অদিতি ফাল্গুনের মতো, আমি একটু পড়তে চাই তার সেই বিখ্যাত কবিতা সঞ্চয়িতার কবিতাটা। হ্যাঁ, সঞ্চয়িতার কবিতা, যে এমন এমনও দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে আনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। আমি পূর্ণাঙ্গটা পড়ছি না। আজ শেষে বলছেন, বেকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আদি যেন বলা যায়, এমন ঘনঘোর বরিশায়। মানে আমি কতটা রোমান্টিক হলে বর্ষাকে নিয়ে এই কবিতাটা আমি একটা প্রশ্ন করতে লিখতে চাই, পারে আর কি রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ। করতে পারলে খুব ভালো হতো। সেটা হচ্ছে, বর্ষা না থাকলে বাঙালির রোমান্টিসিজমের কি হতো? তখন বর্ষা তো প্রেমিকাও পাশে বসতে তার কাছে অসহ্য লাগে, যে ভাই একটু দূরে গিয়ে বসো, এত গরম, তোমার শরীরের তাপ যেন আমার মধ্যে না লাগে। রোমান্টিকতা আসবে কোথা থেকে? নিজেকে সামলাতে সবসময় ব্যস্ত থাকে। মানে বর্ষা কোনোভাবেই রোমান্টিক ঋতু না। রোমান্টিক ঋতুকে আমরা বলতে পারি শীতকেও বলা যায়, পাশাপাশি বসা যায়, শীত অবস্থান তো করা ঝরা যায়। পাতার দিন, না, মানে তখন তো এটা বিষণ্ণতার, না, তখন তো জীবনানন্দ দাশে চলে যেতে হবে বোধ হয়। মানে জীবন যখন প্রেমিকা পাশে হেমন্ত থাকে, থেকে তখন বসন্ত মানুষটি পর্যন্ত পাশে জীবনানন্দ থাকলে দাশ কিন্তু দখল করে রেখেছেন। বিষণ্ণতাও কিন্তু তখন সুখ অনুভূত হয়। মানে শীত আপনাকে ওই কষ্ট দিবে না, শীত কিন্তু একটা উৎসবের রূপ দেয়। নতুন ফসল ঘরে আসছে, নবান্ন উৎসব চলছে, ঘরে ঘরে পিঠাপুলির উৎসব চলছে, তখন কিন্তু মানুষের নিজেকে সামলানোর ব্যাপারটা নাই কিন্তু গ্রীষ্মে যতটা আছে। ফলে আপনি শীতে রোমান্টিকতা করা যায়, হেমন্ত রোমান্টিকতা করা যায়, বসন্তে তো বটেই, কোকিলের কুহুতানের সঙ্গে রোমান্টিকতা করা যায়, গ্রীষ্মে কোনোভাবেই নয়। গ্রীষ্ম সবসময় এক ধরনের বিরূপ মনোবৃত্তি আমাদের মধ্যে নিয়ে আসে, এক ধরনের দূরত্ব তৈরি করে আমাদের মধ্যে থেকে গ্রীষ্ম। চিরায়ত বাংলার যে রূপ, ষড়ঋতুর দেশ, এখানে এই ষড়ঋতুর মধ্যে গ্রীষ্ম একটি প্রধান অংশ। গ্রীষ্ম দিয়ে কিন্তু আমাদের 6টি ঋতু শুরু হয়। গ্রীষ্ম, তারপরে বর্ষা, তারপরে হেমন্ত, শীত, বসন্ত। আমরা স্বীকার করি কিংবা অস্বীকার করি, গ্রীষ্ম অতীতেও ছিল, আমাদের পূর্বজরাও গ্রীষ্ম দেখেছেন, বর্তমানেও গ্রীষ্ম আছে এবং ভবিষ্যতেও থাকবেন। গ্রীষ্ম বলা হচ্ছে যে এবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপমাত্রা আমরা দেখছি। কিন্তু আমার যতটা স্মরণ আছে, আমরা 2014 সালে একেবারেই পয়লা বৈশাখ থেকে টানা 1 মাস, 14ই জ্যৈষ্ঠ পর্যন্ত 1 মাস কোনো বৃষ্টি ছিল না, গাছের মধ্যে পোকা হয়ে গিয়েছিল 2014 সালে। তারপরে স্বস্তির বৃষ্টি নামলো। আমরা 2015 সালে সেম গরম দেখলাম, তার পরবর্তী বছরগুলোতে আমরা গরম দেখছি, এবং আমাদের ছোটবেলাও কিন্তু আমরা এই গরমে দেখেছি, এই গ্রীষ্মের গরম দেখেছি। এখন গরমের ধরনটা পাল্টেছে। এখন এই ধরনটা হচ্ছে শরীরের সমস্ত ঘাম শুষে নিচ্ছে, যত আয়োডিন লবণাক্ততা আছে সব শুষে নিচ্ছে, ধরনটা পাল্টেছে। এই ধরনটা আপনার গানের মধ্যে আমরা দেখেছি, ধরনটা পাল্টানোর কারণ হচ্ছে আমরা নির্বিচারে বৃক্ষ নিধন করছি, প্রাণ প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। হ্যাঁ, প্রাণ প্রকৃতিকে যদি আমরা রক্ষা নাও করি, এই বাংলার যে প্রাকৃতিক শক্তি আছে, এই শক্তির কারণে কিন্তু এই প্রকৃতি রক্ষা হবে, ষড়ঋতু যাবে না। হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে এই বাংলা তার চিরায়ত রূপ থেকে কখনোই সরবে না, এটা আমি অন্তত মনে করি না। যদি পদ্মা, মেঘনা, যমুনা সতত বহমান থাকে, যদি ব্রহ্মপুত্র বহমান থাকে, যদি এই নদ নদী সবকিছু বহমান থাকে, এই নদীকে, এই দেশকে কখনোই মরুভূমি বানানো সম্ভব না। এই নদী, আমি গাছ না লাগালেও প্রাকৃতিকভাবে অটোমেটিক গাছ উঠবে, যেভাবে গাছ উঠে সুন্দরবনে। এখন সমস্যা হচ্ছে, প্রাকৃতিকভাবে যখন গাছ উঠবে, আমরা সেই গাছটাকে কেটে বিক্রি করে দিচ্ছি। এখন তো এটা আমাদেরই সমস্যা, প্রকৃতির কোনো সমস্যা না। এখন মানুষ বলা হচ্ছে যে গরমে মানুষ মারা যায়, হিট স্ট্রোক হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আপনি শিরোনামে দেখিয়েছেন যে বজ্রপাতে 10 জন নিহত। তো বৃষ্টিতে কি মানুষ মারা যায় না? তুমুল বন্যাকে মানুষ মারা যাচ্ছে না? শীতে কি মানুষ মারা যাচ্ছে না? মানে প্রত্যেক ঋতুতেই কোনো না কোনোভাবে মানুষের মৃত্যু হয়, কোনো না কোনো মৃত্যুর কজ তৈরি হয়। এখন আমরা গরমে মানুষ মারা যাচ্ছে, আমরা এটাকে খুবই দুর্যোগ হিসেবে দেখছি। আপনি শ্রীমঙ্গলে যান, সেখানে কিন্তু গরমকে দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে না। সেখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয়, সেখানে ভোর রাতে কখনো কখনো কাঁথা গায়ে দিতে হয়, কারণ সেটি হচ্ছে একেবারেই বৃক্ষপ্রবণ একটি এলাকা। বৃহত্তর আমরা যখন এদিকে গরমে হাঁসফাঁস করছি, সিলেটে কদিন পরপর আমরা দেখি যে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে। এটা কেন হচ্ছে? যে মেঘালয়ের পাদদেশে
সবুজ বনানী বেষ্টিত এক জনপদ সিলেট অঞ্চল, হাওরের অঞ্চল, বাউরের অঞ্চল, নানা বৃক্ষের সেখানে উপস্থিতি আছে, এই কারণে বৃষ্টিপাত হচ্ছে। এখন যদি আমরা আমাদের পরিবেশটাকে, গ্রীষ্মটাকে, গরমটাকে সহনীয় পর্যায়ে রাখতে চাই, আমি আগেই বলেছি যে গ্রীষ্ম থাকবে, ষড়ঋতুর দেশে অবশ্যই গরম থাকবে, মানুষের একতরফা একঘেয়েমি ভালো লাগে না। আমি সারা জীবন গরমের মধ্যে থাকলাম 12 মাস, আমার ভালো লাগবে না। কিংবা আমি 12 মাস আমি বর্ষার মধ্যে থাকলাম, তাও কিন্তু আমার ভালো লাগবে না। 12 মাস আমি শীতের মধ্যে থাকলাম, তাও ভালো লাগবে না। কানাডার মানুষরা বছরের বেশিরভাগ সময়, কিংবা রাশিয়ার মানুষরা অধিকাংশ সময় শীতের মধ্যে থাকে। তাদের কিন্তু একটা একটা জীবন, আমাদের অন্য জীবন। আমাদের গ্রীষ্মে আমাদের একটা উত্তাপ তৈরি হয়। এবার তো আলোচনাটা গরম নিয়ে একটু বেশি হচ্ছে। আপনি 14 সালের কথা বললেন, টানা বৃষ্টি নেই, বৃষ্টি নেই। আমি একটু কথা সাহিত্যিকের দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই, বা লেখকের দৃষ্টিভঙ্গিতে। সাহিত্যে বৃষ্টি খুব রোমান্টিক একটা আখ্যানের জায়গা, নিশ্চয়। শীত হেমন্ত নিয়েও রোমান্টিকতা হয়। গ্রীষ্ম কি আসলে, এই গরম কি রোমান্টিকতা দেয় না অন্য না, কিছু? গরম কখনোই রোমান্টিক। পৃথিবীর যত কাব্য রচনা হয়েছে, সাহিত্য রচনা হয়েছে, সবকিছু, আপনি গীত গোবিন্দর কথা ধরেন, কালিদাসের মেঘদূতের কথা বলেন, কালিদাসের মেঘদূত কিন্তু বর্ষাকে দুধ বানিয়ে রামগিরি পর্বতে যক্ষের কাছে চিঠি লিখছে নায়ক। হ্যাঁ, কি রোমান্টিক ব্যাপার, তার প্রেমিকার কাছে মেঘকে পাঠাচ্ছে। এই ধরনের আঙ্গিক কিন্তু বাংলা সাহিত্যে বা ভারতীয় সাহিত্যে ইতিপূর্বে আর দেখা যায়নি, যে মেঘকে দূত করে রামগিরি পর্বতে পাঠাচ্ছে। এবং বৃষ্টি বন্দনা রবীন্দ্র সাহিত্যের মধ্যে বিপুল অংশ বৃষ্টি বন্দনা আমরা নজরুল সাহিত্যের মধ্যে দেখি। এবং আমাদের তিন বন্দ্যোপাধ্যায়, কিংবা অমিয়ভূষণ মজুমদার, কিংবা আমাদের দেবেশ রায়, আমাদের সৈয়দ শামসুল হক, পরবর্তীকালে আখতার জামালিয়া, সৈয়দুল্লাহ, সবার সাহিত্যের মধ্যে কিন্তু বৃষ্টি একটা উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। আপনি কবিতা যখন লেখে আমাদের কবিরা, তখন বৃষ্টি ছাড়া কবিতা মনে হয় যেন কবিতা হয় না, এটা অসম্পূর্ণ থেকে যায়। যে কিন্তু আমাদের মধ্যে গরম রোমান্টিকতা তৈরি করে না, এক ধরনের দাহ তৈরি করে, এক ধরনের বিষণ্ণতা তৈরি করে, এক ধরনের ক্লান্তি তৈরি করে, অস্থিরতা তৈরি করে। সেই অস্থিরতা, সেই ক্লান্তি কিন্তু বর্ষা এসে আমাদের মধ্যে থেকে মুছে দেয়। তখন আমরা প্রকৃতির বন্দনা করি, আমরা বৃষ্টির বন্দনা করি। আমরা এটা তো সাধারণ মানুষ এই বন্দনাটা খুঁজবে, সাহিত্য কি তাই, নাকি একটু পার্থক্য আছে? না, পার্থক্য নাই। সাহিত্য বাস্তবতা থেকেই তো সাহিত্য তৈরি হয়। সাহিত্য তো আর আকাশ থেকে তো কোনো কিছু পড়ছে না। মানে আমরা যা কিছু যাপন করছি, যে জীবন যাপন করছি, যে প্রকৃতিকে আমরা দেখছি, সেই প্রকৃতি থেকে কবি নিয়ে তার কল্পনার রঙে সেটাকে সাজায়। এখন পৃথিবীতে বৃষ্টি নাই, ধরুন বাংলাদেশে কোথাও বৃষ্টি হচ্ছে না। এখন কবি নির্মলগুণ কিংবা তরুণ একজন কবি আসা কবিতা লিখছেন বৃষ্টি নিয়ে, বাংলাদেশে বৃষ্টি যমুনা নদী ভেসে যাচ্ছে, ব্রহ্মপুত্র ভেসে যাচ্ছে। সেটা একেবারে অলিক কল্পনা, সেটা এই জনপদের কবিতা হবে না, সেটা বাইরের কোনো জনপদের কবিতা হবে। যেহেতু বৃষ্টি আছে বলেই 2 মাস অঝোর দ্বারায় বৃষ্টি হয়। শুধু 2 মাস না, কিন্তু আমাদের আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন পর্যন্ত বৃষ্টি ঘটে। গ্রীষ্ম শুরু হয়, শরৎ পর্যন্ত চলে, শরৎ পর্যন্ত মোটামুটি বৃষ্টি চলে আমাদের এখানে। তো বৃষ্টি আছে বলেই আমাদের কবিরা তার কল্পনার রঙে বৃষ্টিকে সাজান এবং বৃষ্টিকে আবাহন করেন, বৃষ্টিকে